এক্সকিউজ মি, একবার একটু চেক করবেন আপনাদের গাইনোকোলজি ডিপার্টমেন্টে রশ্মি চ্যাটার্জি নামে কারোর অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা? হ্যাঁ, ওনার তো আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, ওনাকে কোন ওপিডিতে এখন পাওয়া যাবে? এখন তো ওপিডিতে পাবেন না, ওনার জন্য তো ওটি রেডি হচ্ছে। ওটি? কেন, রশ্মি কি হয়েছে? আচ্ছা আপনি কে বলেন তো, আপনি কি ওনার ফ্যামিলির কেউ হন? হ্যাঁ আমি ওনার ফ্যামিলি। কি হয়েছে? আজ তো ওনার অ্যাবর্শন আছে। ওটিটা কোন ফ্লোরে? আমার বাচ্চা বাবা থাকা সত্ত্বেও কোকিলের বাচ্চার মতো কাকের বাসায় গিয়ে বড় হবে, সেটা তো আমি মেনে নেব না। তোমার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার বাবা হচ্ছে আমি। আর বাচ্চাটা হয়ে গেলে আমি কিন্তু নিয়ে চলে যাবো, কেউ আটকাতে পারবে না। বাচ্চাটাকে অ্যাবর্ট করে রশ্মি। তুই এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে পারবি না পিকু? আমি পারবো না। রশ্মি, কি করতে যাচ্ছিলি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? ডক্টরকে জানিয়ে দিই কোনো অ্যাবর্শন হবে না। আমার বাচ্চাকে আমি মারবো না বাঁচাবো সেটা আমার ইচ্ছা পিকু। তুই কোন অধিকারে এসেছিস? কেন এসেছিস? তুই কোন অধিকারে? আমি এখানে তোর সাথে কোনো কথা বলবো না রশ্মি। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় কথা হবে, এখানে কোনো কথা হবে না, ব্যাস। কোথায় যাচ্ছ তুমি? আমি তো আলোমার ঘরে যাচ্ছি, নতুন ফ্রেন্ডের সাথে খেলবো তো। কোনো দরকার নেই, আলোমার ঘরে যাওয়ার কোনো দরকার নেই, ফ্রেন্ডের সাথে খেলারও দরকার নেই, নিজের ঘরে যাও। সারাক্ষণ একটা ফাটা রেকর্ডের মতন লাগিয়ে রেখেছে, সারাক্ষণ খালি আলোমা আলোমা আলোমা। আর ওই ঘরে যাও, নিজের পড়াশোনা নেই, হোমওয়ার্ক নেই, সেগুলো শেষ করে যাও। ফ্রেন্ড না চাই, আমার ছেলেটাও নিজের বাবার মতন একটা গাধা হয়েছে, জানে তো না? বাচ্চাটার জন্মের শত্রু, পাগল হয়ে যাবো আমি। কাম্মা এরকম করলো কেন? হোয়াটস আপ হ্যান্ডসাম? আমি জানতাম তুমি আসবে। অফকোর্স আমি আসবো, আমি তো সেই কবে থেকে তোমার কাছে আসতে চাইছি, তুমিই অ্যালাউ করছো না। তুমি কোন শর্তে জুনিয়রকে ফেরত দিয়েছো সেটা আমি আলো বলেছে। সো সুইট, আলো তোমায় বলেছে? একটা কথা কিন্তু আমায় মানতেই হবে রুজু, জানো তো, তোমার বউয়ের মতো বউ, মানে যাকে বলে একদম আদর্শ বউ, এভাবে লাকি কিন্তু। আর ওর মতো মা তো বাবা, কোনো কথাই হবে না, একদম স্যালিউট করতে ইচ্ছে করে। এত বড় আত্মত্যাগ, মানে নিজের ছেলের জন্য তোমাকেও ডিভোর্স দিয়ে দিল, ভাবা যায়? যাকে মেন কথায় আসি, আলো যখন ডিভোর্সটা তোমাকে দিয়েই দিল, তাহলে তুমিও একটা কাজ করে ফেলো, এখানে চটপট সাইন করে দাও, তাহলে তুমিও ফ্রি। করবো না, আমি সাইন করবো না। আলো শুধু আমার স্ত্রী নয়, আলোকে আমি ভালোবাসি মেঘা, আর এতটাই ভালোবাসি যে শুধু এই জন্ম না, আমি চাই যে আগামী 7 জন্ম আলো শুধু আমার স্ত্রী হোক।
কাজ হয়ে গেলে তুমি আসতে পারো। বাট কাজ তো আমার এখনো শেষ হয়নি রুদ্র, এখনো বেশ কিছু কাজ বাকি থেকে গেছে। দেখেছো কত খেলনা এসছে তোমার জন্য? হ্যাঁ, কি হচ্ছে? তুমি খেলু খেলু করতে চাও? দিদিয়ার সঙ্গে খেলু খেলু করতে চাও? দিদিয়াকে ডাকবো? এই দেখ, বলতে না বলতে দিদি এসে গেছে। আয় শিগগিরি আয়। এই ঝিলি, এটা ওর হাতে দে, দেখ হাত বাড়াবে। ধর ধর। কি হয়েছে? হ্যাঁ, কিছু বলবি আমায়? না, জানো তো কাম্মা না ঝলমলকে আজকে খুব বকেছে, বলেছে আলোমার ঘরে একদম আসতে না। আমার খুব খারাপ লেগেছে। আমার না মনে হলো কাম্মা তোমার উপর রেগে আছে, ভাইয়ের উপরেও রেগে আছে, কিন্তু কেন বলো তো? ছেলে, তুই এগুলো কি বলে যাচ্ছিস বলতো দিদিভাইকে? কি বোঝাচ্ছিস? না ঝিলিক, এটা ঠিক নয়। কেন বেকার বেকার কথা মানিয়ে আমার নামে ঝলমের নামে বলছিস দিদিভাইকে? সরি কাম্মা, আমি তো বানিয়ে বলছি না। ঝলমল আমাদের ঘরে আসছিল, তুমি তো আটকালে বকলেও তো। হ্যাঁ হ্যাঁ, বকেছি। মা হয়তো আমার ওকে শাসন করার অধিকার আছে ঝিলিক। এ আবার কি কি বলি বলো তো মেয়েটাকে? ওই দেখো মাথা নিচু। আরে বাবা, ঝলমলের তো এক্সাম আছে 2 দিন পরে, টেস্ট আছে ওর। এক্সামের জন্য পড়াশোনা করবে না? তুই পড়াশোনা করিস না এক্সামের আগে? তাহলে ও তো সারাক্ষণ এই ঘরে আসতে চায়, তুই তো জানিস। খালি জুনিয়রের সাথে খেলবে, ফ্রেন্ডের সাথে খেলবে, আমার কাছে আসবে, খালি তো এই বায়না লাগিয়ে রাখে। আমি মা হয়ে একে শাসন করবো না? বোকামে। শোন, আমার কাছে তুই, ঝলমল, জুনিয়র সবাই এক। হ্যাঁ, মন খারাপ করতে নেই। ঝিলিক, এটা তুমি অন্যায় করেছো। এইভাবে কাম্মার সম্পর্কে আমার কাছে বলা উচিত হয়নি। কাম্মাকে সরি বলো। সরি কাম্মা, এরকম আর কখনো হবে না। ঠিক আছে। পরের বার থেকে যদি আমার ব্যাপারে কিছু খারাপ লাগে, আমার কোনো কথা খারাপ লাগে, কাকে বলবে? আমাকে। একদম ভেরি গুড, আমাকে বলবে। এলাম দিদি ভাই। কি কাজ? রুদ্র, তোমার আমার মাকে মনে আছে? কোর্স মনে আছে, কিন্তু এতদিন বাদে ওনার কথা বলছো কেন? আমার মা তোমার খুব ভালোবাসতো, জানো? খুবই ভালোবাসতো, সারাক্ষণ তোমার কথা বলতে থাকতো। আজকে এই 6 বছর হলো মা নেই। সরি, আমি জানতাম না। তুমি আর কি করেই বা জানবে? আমি ছাড়া এই খবর খেয়েই বা দেবে তোমাকে? আজকের দিনেই মা চলে গেছিল, জানো? আজকে মায়ের কথা এত মনে পড়ছে না। আর মায়ের একটা কথা আমার কানে সারাক্ষণ বাজতে থাকে। লাস্ট যখন মা একদম মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, আমাকে কি বললো জানো? অদ্ভুত ব্যাপার। আমাকে বললো, মেঘা, রুদ্রর কাছে ক্ষমা চেয়ে নিস। আর তারপর থেকে না এই কথাটা আমার কানে বাজতে থাকে। ট্রু, ভেবো না আমি বানিয়ে বলছি। আজকে মায়ের মৃত্যুদিন, আর মায়ের ফ্ল্যাটে একটা ছোট করে পুজো করছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি, তুমি যাবে আমার সাথে? আমি তাহলে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তোমার কাছে একবারের জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। তাহলে হয়তো মা কোথাও হ্যাপি হবে। আর তারপর থেকে বিশ্বাস করো, আমি আর কখনো তোমায় ডিস্টার্ব করবো না, তোমাদের মাঝখানে ঢোকার চেষ্টাও করবো না। আর এটা তো খুব সত্যি কথা রুদ্র, আমি তোমাকে ভালোবাসি আর মিসও করি। আর তাই যখন তোমাকে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম না, আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। আমি নতুন করে আবার তোমায় ভালোবেসে ফেললাম, নতুন করে আবার সবকিছু স্বপ্ন দেখতে শুরু করলাম। আর আমি জানি তোমাকে পাওয়ার জন্য আমি ভীষণ ডেসপারেট হয়ে গেছিলাম। আমি অনেক অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমি আর এগুলো করতে চাই না। আমার ওই আলোর সঙ্গে কম্পিটিশনে নাবার মতো ধৃষ্টতা নেই। ও তোমাকে খুব খুব ভালোবাসে রুদ্র। আলো তোমাকে খুব ভালোবাসে। মেঘা কি সত্যি মন থেকে কথাগুলো বলছে?
আমি জানি রোজু তোমার তোমার খুব অবাক লাগছে হয়তো আমার কথাগুলো শুনে, বাট মনে করো বিশেষ করে আমি খুব মন থেকে কথাগুলো বলছি তো তোমায়, তাই আমি আর কোনোদিন তোমার আর আলোর মধ্যে ইন্টারফেয়ার করব না, প্রমিস করব না। শুধু লাস্ট বারের মতো আমার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তোমার কাছে ক্ষমা চাইতে চাই, আর এই সুযোগটা তুমি আমার থেকে নিয়ে নিও না প্লিজ। আমার মিটিং আছে, মিটিংটা শেষ হলে তারপর যেতে পারবো। আমি ওয়েট করছি, আমি এখানে ওয়েট করলে তো অনেকে অনেক কথা বলতে পারে, কি দরকার আর দরকার নেই এসব। আমি বরং বাইরে একটা কফি শপ আছে, আমি ওখানে ওয়েট করি। হ্যাঁ, তুমি হয়ে গেলে তাহলে আমরা কল করো। ফাইন। মেঘাকে এভাবে কখনো কাঁদতে দেখিনি, অন্তত কাকিমা আত্মাকে সম্মান জানিয়ে আমার যাওয়া উচিত। মানুষটা সত্যিই আমার ভালোবাসতেন। থ্যাংক ইউ। অফিস থেকে ফেরার পর বউয়ের হাতের শরবত যেন অমৃত। কি ব্যাপার রাইমা, কিছু বলবে? হ্যাঁ, আসলে অনেক দিন ধরেই কথাটা মাথায় ঘুরছে জানো তো তুহিন। ওই যে তান্ত্রিক মহারাজ আছেন না, যিনি বড় বৌদিকে বলেছিলেন যে আমাদের জুনিয়রকে ফিরে পাওয়া যাবে। হ্যাঁ, তো তান্ত্রিক মহারাজের কি হয়েছে? কিছু না না, ওনার আবার কি হবে। আমি বলছিলাম কি, আমাকে একবার তান্ত্রিক মহারাজের কাছে নিয়ে যাবে তুহিন? হ্যাঁ, তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তান্ত্রিক, ওসব তান্ত্রিক ফান্ত্রিকের কথা শোনে নাকি? ওসব বুজরু কি ফালতু কথা বলে। হাজারটা যদি কথা বলে তার মধ্যে একটা মেলে, ওই যেমন আমাদের বড় বৌদিকটা হয়েছে। সে শোনো রাইমা, জাস্ট অফিস থেকে ফিরেছি, ভীষণ ক্লান্ত, ফালতু কথা বলুন, আমার ভালো লাগছে না। বড় বৌদি, বলছিলাম তোমার তো সন্ধ্যে দেওয়া হয়নি, হয়ে গেলে প্লিজ আমাকে একটু কফি করে দিও না, গরম গরম মাথাটা ধরেছে। হ্যাঁ, তুমি কথা ঘোরাচ্ছ কেন বলো তো? তুমি তো নিজেই কথায় কথায় বললে যে তান্ত্রিকের কথা বলে যেতেও পারে, তাহলে একবার নিয়ে চলো না। প্লিজ প্লিজ, ভালো লাগছে না বললাম তো। ও বড় নাক জামাই, রাগ করছো কেন গো? আমাদের মেয়েটা তো তোমাকে খারাপ কিছু বলেনি। তুহিনদা, দিভাই ঠিকই বলছে, একবার দেখো না গিয়ে। হতেই তো পারে যে কোনো ভালো বিধান দিলেন উনি, হতে পারে না? যাও না। হ্যাঁ গো, তান্ত্রিক মহারাজ তো দৃশ্যে মানুষ নয়, ওনার সব কথাই তো ফলে যায়। কি গো, কিছু বলছো না যে? দেখলে তো বৌজুমাসিও বলছে, তুমি একবার নিয়ে চলো না তান্ত্রিক মহারাজের কাছে, উনি তো বলে দিতে পারেন যে আমি মা হতে পারবো কিনা। শোনো শোনো শোনো, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তোমার যদি ইচ্ছে হয়, মন চায়, তাহলে তুমি নিজে যাও। চিন্তা করো না, আমি আছি তো, আমি নিয়ে যাব তোমাকে। হ্যাঁ, আর এমনিতেই তো তান্ত্রিক বাবা রাতের বেলায় শ্মশানে বসেন, সব কাজ ছেড়ে আমরা দুজন। নিতা দাদু বলছি, শুনুন না, আমাদের একটু ওই শ্মশানে নিয়ে যাবেন? শুনছেন না, আমরা যাব শ্মশানে। ওরে বাবা, কি মুশকিল! আমার এখন কোথাও যাওয়া হইব না। আমি আমাকে ওই জুনিয়র বাবাটা নিয়ে না একটা গান লিখতাছি, আর এই গানটার কি সুর হইব সেইটা নিয়ে আমি এখন ভাবনা চিন্তা করতেছি। এইটা হয়ে গেলে তারপর না আমি কোথাও যাবো খান। গানটা শুনে একবার। ঝলক দেখাইয়া যা, ঝলক দেখাইয়া যা, ঝলক দেখাইয়া যা, একবার জুনিয়র বাবা আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা, আইয়া যা। আরে না,
বৃহস্পতিবারে বড়লোক বউয়ের হাতের শাখা বেড়ে গেল, না জানি আবার কোন অকল্যাণ আসছে এ বাড়িতে। হে ঠাকুর, এ বাড়িকে সব অকল্যাণ থেকে রক্ষা করো ঠাকুর। হে জগন্নাথ দেব, কেন এমন অঘটন ঘটালে তুমি? আবার কি কোনো দুর্যোগ আসছে? কি হলো রুদ্র, তোমাকে এরকম অদ্ভুত দেখাচ্ছে কেন? মানে অদ্ভুত দেখাচ্ছে কারণ তুমি আমাকে বললে যে পুজোটা হবে তোমার মায়ের ফ্ল্যাটে, তারপর গাড়িতে ওঠার পর বললে না এই ফ্ল্যাটে। এখন এই ফ্ল্যাটে এসে দেখছি পুজোর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আমি তো তোমাকে গাড়িতেই বললাম যে তখন কথার ফ্লোতে মুখ দিয়ে বেরিয়ে গেছে, মায়ের ব্যাপারে কথা বলছিলাম তো, তাই মায়ের ফ্ল্যাটটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। কেন আবার জিজ্ঞেস করছো? আর এই বাড়িতেই হচ্ছে, ওই ঘরে সমস্ত পুজোর অ্যারেঞ্জমেন্টস আছে, ওই ঘরে পুজো করছি কারণ ওখানে সিংহাসন ঠাকুরের, তাই গেলেই দেখতে পাবো। সীমন্ত আঙ্কেল কোথায়? ঠাকুর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথায়? সীমন্ত নেই এখন, ওর কাজের। এক সেকেন্ড আমাকে একটা কথা বলো। তুমি আমাকে বললে যে মায়ের জন্য এই সমস্ত পুজোর অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো কিছু নেই। আমার ঢোকার পর থেকে না একটা কেমন সন্দেহ হচ্ছে যে কিছু একটা প্রবলেম আছে মেঘা এখানে। কেন তোমার সন্দেহ হচ্ছে বলো তো রুদ্র অকারণে? সন্দেহ তো হবেই, কারণ এর আগে যতবার তুমি আমাকে এখানে ডেকেছো কোনো না কোনো প্ল্যান করে ডেকেছো, আর আমার মনে হচ্ছে যে আজকেও সেরকম কিছু একটা প্ল্যান আছে। কি কি চাইছো বলো তো? তুমি কি চাইছো বলো? তুমি ভুল বুঝছো আমাকে রুদ্র, আমি কিচ্ছু চাইছি না। আমি তোমাকে বলছি, তুমি আমাকে অকারণ ভুল বুঝো না। আমি কিছু ভুল বুঝছি না, কোনো পুজোর অ্যারেঞ্জমেন্ট নেই, আমি চললাম। রুদ্র রুদ্র দাঁড়াও দাঁড়াও, সবসময় এরকম কেন করতে থাকো তুমি? আমি একটা কথা জানতে চাইছি, তো সীমন্ত আঙ্কেল কোথায়? তোমার আজকের দিনে দাঁড়িয়ে সীমন্ত আঙ্কেলের তো তোমার পাশে থাকার কথা, কোথায়? সীমন্তর কাজ আছে, ওর কাছে কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট রুদ্র। আর তাছাড়া সীমন্ত আমার আর তোমার ব্যাপারে কিছু জানে না, আমাদের পাস্টের ব্যাপারে কিছু জানে না। আমি কি বলতাম যে তোমাকে কেন নিয়ে আসছি আমি পুজোতে? ভাবো না একটু, তুমি কেন আমাকে ভুল হচ্ছ? ছাড়ো মেঘা। রুদ্র মেঘা, আমি বুঝতে পেরেছিলাম সিংহাসন, মায়ের মৃত্যুদিন, এই সমস্ত কিছু নাটক। তুমি আমাকে ছাড়ো মেঘা। না না শোনো না আমার কথাটা। মেঘা তুমি আমাকে ছাড়ো। একবারের জন্য হলে তুমি আমার না 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 শোনো না রুদ্র, আমার কথা একবারের জন্য বলছো রুদ্র। মেঘা তো আমি এতদিন ধরে বলছি, বলো এতদিন ধরে তো বলছি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে বারবার বলছি এটা সম্ভব নয়। আর মেঘা রাস্তা ছাড়ো। না আমি আজকে তোমাকে ছাড়বো না রুদ্র। মেঘা রাস্তা তোমাকে আজকে আমার কথা শুনতেই হবে। মেঘা রাস্তা ছাড়ো রুদ্র। মেঘা বৌদি ভাই, তোমার ফোন বাজছে। পিকু? হ্যাঁ পিকু বলো। বৌদি তুমি এক্ষুনি থানায় চলে এসো, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। কেন তোমার দাদাকে অ্যারেস্ট করেছে আমি বুঝতে পারছি না তো, কি হয়েছে একটু বলবে? ফোনে এত কথা বলতে পারবো না বৌদি, তুমি প্লিজ তাড়াতাড়ি থানায় চলে এসো। হ্যাঁ আসছি আমি। কি হয়েছে বৌদি? দাদাকে অ্যারেস্ট করেছে মানে কেন? জানি না, শুধু বললো তো তাড়াতাড়ি আসতে হবে। আমি জানতাম একটা না একটা অঘটন ঘটবে, নাচবো শাখাতে এইভাবে। আচ্ছা দাঁড়া এক মিনিট, চলো আমরা এগোই। বৌদি ভাই আমিও যাব না, তুমি এই অবস্থায় কোথাও যাবে না, তুমি বাড়িতেই থাকবে, কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। হে ভগবান, এই পরিবারে একটার পর একটা অঘটন ঘটতে চলতেছে, কি বিপদ যে আবার আইতেছে কে জানে। আরে আমি তো ভাবলাম যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আবার যে কি হইব কে জানে। প্লিজ এখনই প্যানিক করো না, আমরা যাই সিচুয়েশনটা দেখি আগে। চলো বৌদি, তুহিনদা তুমি বাড়িতেই থাকো, আমরা দেখি গিয়ে কি হয়েছে। চলো চলো। রশনি একটু জুনিয়রের খেয়াল রাখিস, খাবার সময় ওই। বড় বৌদি কোনো চিন্তা নেই, আমরা সব করে রাখবো, তুমি যাও। হ্যাঁ বাবা চলো। হ্যালো ঋষি,
বিশ্বাস করে ঋষি, আমি কিন্তু কিচ্ছু করিনি ঋষি, আমি কিছু করিনি। আলো আলো, আমি কিন্তু কিছু করিনি আলো। তুমি জানো যে কোনো মেয়েকে আমি অসম্মান করতে পারিনি এভাবে, তুমি খুব ভালো করে জানো আলো। তুমি একটু শান্ত হও। দাদা আমি কথা বলছি, দাদা অফিসার রুদ্র সিংহ রয়কে এরকম ভাবে লকআপে রেখেছেন কেন? তার লকআপে রাখবো না তো কি পুজো করবো? ওনার উপর মোলেস্টেশনের চার্জ আছে।